তো এই জন্যে যারা কোশ্চেন করতেছেন যে আমেরিকা যাওয়াটা চুজ করাটা এই মুহূর্তে ঠিক হবে কি না, তাদের মাথায় শুধু ধান্দা এইটাই যে আমেরিকায় এসে 2 নাম্বারই অন্য কোনো উপায়ে আন্ডার দ্য টেবল কাজ করে পয়সা ইনকাম করতে পারবেন কি না। তাদের প্রশ্নের উত্তর হলো এই মুহূর্তে পয়সা ইনকাম করতে পারবেন না, বাকি সিদ্ধান্ত এখন আপনার। যে আমি এখানে 1 বছর আসছি আমেরিকাতে, প্রায় আর কি আগস্টে 1 বছর হয়ে যাবে। তো বলতেছি এই 1 বছরের অভিজ্ঞতাটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমার জীবন কেমন গেছে। অনেকের জীবন চেঞ্জ হয়েছে এই ট্রাম্প আসার পরে, যখন বলছে যে অবৈধভাবে যদি কেউ কাজ করে বা কোনো ডকুমেন্ট ছাড়া যদি আমেরিকায় থেকে থাকে তাহলে তাকে ঘাট ধরে বাইরে পাঠাই দিবে। আর যদি কোনো দেশ, তার দেশ বা অন্য কোনো দেশ যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে অ্যালিগেটর আলকাট্রাজ নাম করে একটা নতুন জায়গা বানাইছে, জেলখানা বানাইছে একটা দ্বীপের মতন, চারিদিক দিয়ে শুধু কি বলে বিলের মতন অবস্থা, আর সবখানে বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় সাইজের অ্যালিগেটর। 2 ধরনের, একটা ক্রোকোডাইল হয়, একটা অ্যালিগেটর হয়। তো অ্যালিগেটর সাধারণত একটু ভয় পায়, কিন্তু যেগুলো বড় হয়ে যায় এগুলোর আবার ভয়ঙ্কর অবস্থা, এদের কোনো ভয় নাই। ফ্লোরিডার অ্যালিগেটর নিয়ে সার্চ দিয়ে দেখবেন যে এমনও ক্লিপ আছে যে বাসার কলিং বেল বাজাচ্ছে। তো এরা মানে লোকালয়েই একরকম চলে আসে, আর লোকালয়ে মানে এরা ভয় টয় পাওয়ার কোনো কিছু নেই। এখানে কোটি কোটি পরিমাণে অ্যালিগেটর। কখনোই সম্ভব না যে কোনো মানুষ কোনো ধরনের স্পিডবোট বা কোনো কিছু ছাড়া, নৌকা টৌকা জাতীয় কোনো কিছু ছাড়া সে ওই এলাকা পার হয়ে কয়েক মাইল জলের মধ্যে সাঁতার কেটে অন্য জায়গায় যাবে জীবিত, কখনোই সম্ভব না। কোনো দেশ না নিলে মানুষজনকে ওইখানে নিয়ে নেবে। ধরেন যে এইখানে একজন মানে একটা স্টুডেন্ট, সে লিগালি আমেরিকাতে আসছে কিন্তু কাজ করতেছে উইদাউট পারমিশন, যদি ধরা খায়, মানে আগে এত দূর পর্যন্ত যায় নাই, কিন্তু আইস এজেন্ট এখন এই হোটেল আছে, ইন্ডিয়ান মালিকদের হোটেল আছে, ইন্ডিয়ান মালিকদের রেস্টুরেন্ট আছে, তারপরে বিভিন্ন কনস্ট্রাকশন ছোটোখাটো হোক যাই হোক কনস্ট্রাকশন সাইট আছে যেখানে ফুটবল খেলা হচ্ছে, এই ধরনের স্টেডিয়ামে পর্যন্ত তারা গেছে। মানে এমন কোনো জায়গা বাদ রাখে নাই। যখন বারাক ওবামার সময় প্রায় $3 মিলিয়ন মতো 3 মিলিয়ন মানুষের মতন ডিপোর্ট করছে, তখনও এরকম করে নাই। এখন যে ভয়ঙ্করভাবে এরা ডিপোর্টেশন শুরু করছে, তো এই ভয়ের কারণে, এবং এমন হয়েছে যে শুধু যে ডিপোর্ট করতেছে এমন না, দেশে যখন মানুষজন এন্ট্রি নিচ্ছে তখনও পর্যন্ত মানুষজন যাকেই সন্দেহ হচ্ছে তাকেই ধরে ধরে 3-4 ঘন্টা ধরে, মানে কি বলে এটা, আলাদা রুমে নিয়ে বিভিন্ন জাজ করে না, এই ধরনের করতে করতে এমন সিচুয়েশন হয়েছে যে আমার ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট রয়ে গেছে। সাধারণত এমন হয় যে সামারে তারা সবাই বাড়িতে যায়, এবং 3 মাস যেহেতু সময়, এখানে 3 মাস থাকতে গেলে প্রায় $1500 লাগে শুধু ভাড়াই। তো ওরা চিন্তা করে, যারা কাছাকাছি দেশের তারা চিন্তা করে যে যাইতে আসতে $1500 লাগবে, আর সেখানে থাকার জন্য আর কত কি, ওতে হিসাব করে না, কারণ বেড়াইতে তো পারতেছে ফ্যামিলির কাছে। 80% ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়ে গেছে, তারা কেউ বাড়িতে যায়নি। বাকি 20% আমাদের দেশের একটা ছেলে গেছে, আর একটা ছেলে টিউনিশিয়ার গেছে আমার পরিচিতর ভিতরে, আর বাকি ওই রকম তেমন কাউকে আমি আমার পরিচিতর ভিতরে আমি আর কাউকে দেখিনি যে বাড়িতে গেছে। এই গল্পটার মাধ্যমে আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হইলো যে এই মুহূর্তে আপনার বাইরে কাজ করার চিন্তা মাথায় আনার কোনো প্রয়োজন নেই। মানে ভালো স্টুডেন্ট না হলে তো আপনি ভিসা পান নাই, কত টাকা পয়সা খরচ করে আসছেন এগুলো বাদ দেন, এইখানে আসার পরে আপনি যদি একটা ধরা খান, এরপরে আপনার ভিসা তো রিভোক হবেই। একটা ক্রিমিনাল একটা অ্যাক্টিভিটিসের কারণে আপনি আর জীবনে কোনো দিন আমেরিকার কোনো ধরনের ভিসা পাবেন না। তার মানে কি, আপনি এই পৃথিবীর 1 নম্বর দেশের থেকে নিজের সারা জীবনের জন্য বিচ্ছিন্ন করে ফেলাচ্ছেন। এই কারণে কোনো রিস্ক নিয়েও ছোটোখাটো কোনো কিছু করার কোনো আগ্রহ নেওয়ারও প্রয়োজন নেই। অনেকের আমি ভিডিও দেখতাম বাংলাদেশে থাকতে যে ফুড ডেলিভারি দিয়ে এত টাকা পায়, তারপরে অন্যান্য আরও কিছু টুকটাক কী বলে গো কার্ট নাম করে একটা বিষয় আছে, যে মানে মানুষের বাজার করে দিয়ে কিছু টাকা পয়সা পাইতো, এরকম অনেক কিছু। কিন্তু আমাদের যে একটা, যারা এখানে ওয়ার্ক পারমিশন আছে তাদেরকে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেয়, আর যাদের পারমিশন নাই তাহলে তার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটাও হবে না। ইনকাম নাই তো সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই। সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা হলো আমাদের ট্যাক্স আইডেন্টিফিকেশনের নাম্বারের মতন, যা আমি ইনকাম করব তার ইনফরমেশন সমস্ত কিছু সোশ্যাল সিকিউরিটি নাম্বারের সঙ্গে থাকবে, এবং সেই অনুযায়ী আমাকে তার ট্যাক্সটা দিতে হবে প্রত্যেক বছরে। এই হলো বিষয়। কিন্তু ধরেন যে এই যে ফোনের মাধ্যমে আর্ন করতেছেন কীভাবে, ফুড ডেলিভারি দিয়ে, এটা এভাবে আর কি কিছু। তো যে অ্যাপের মাধ্যমে আপনি কাজটা করতেছেন, এই অ্যাপে যদি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা অ্যাড না করেন, তাহলে প্রত্যেক মাসে একটা লিমিটেড পরিমাণ টাকা আপনি আর্ন করতে পারবেন, এরপরে আর টাকা আর্ন করতে পারবেন না। এখন কি চলতেছে জানেন, প্রত্যেক স্টেটে আইস ঘোষণা করে রাখছে যে যদি কেউ খবর দিতে পারে যে অমুকরে সন্দেহ হচ্ছে, তার মনে হয় কাজের পারমিশন নাই,
যদি এই ধরনের কোনো খবর দেয় তাহলে আসলে যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে তাকে $1000 পুরস্কার দেবে। এরকম বিভিন্ন স্টেট এগুলো শুরুর থেকেই ঘোষণা করে রাখছে। আর এখন তো মোটামুটি মানুষের টাকারও ধান্দা নাই, এমন গ্রুপ আছে যারা ট্রাম্পের একদম খোদ সাপোর্টার, একদম খাঁটি সাপোর্টার। ওরা এমনিতেই আইসকে ফোন করে বলে যে অমুকের আমার সন্দেহ হয়েছে, এবং আইস খুশি হয়ে সেইখানে চলে যায় দেখার জন্য। এটা এমন একটা অ্যাক্টিভিটিস এরা শুরু করছে যে যারা অবৈধভাবে এই দেশে আসছে তারা যেন ভয়ে নিজেদের টাকা খরচ করে যার যার বাড়িতে চলে যায়। মানুষ ভয় পাইছে এবং বহু মানুষ এমনিতেই চলে গেছে। আর আমেরিকায় এই গত মাসে একটা লোকও বর্ডার ক্রস করে ঢুকে নেয়। এবং মেক্সিকো ভয় পাইছে, এমন ভয় যে মেক্সিকো তাদের বর্ডার বন্ধ করে বলছে যে আমাদের বর্ডার ক্রস করে আমেরিকায় যাবে আমাদের দেশটারে আমরা খালি একটা পাসেজ ওয়ে আমরা হিসেবে ব্যবহার করতে দেব না। তো বলতেছি এই মুহূর্তে আপনার এই দেশে আসবেন, এসে বাইরে কোনো কাজ করবেন, এই চিন্তা মাথায় আনারই প্রয়োজন নেই। নিজের জীবনটা শেষ করবেন এবং ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে সবগুলো জীবন শেষ করে আপনার বাড়ি যাওয়া লাগবে। এইসব নেগেটিভ কথা বাদ, এগুলো অবৈধ বিষয় নিয়ে আলোচনারই আসার কথা না। কিন্তু আমি বলছি কারণ প্রত্যেকের মাথায় ওই অন্য ভিডিও দেখতে দেখতেই ধান্দা রয়ে গেছে যে এখানে একবার আসলে বাইরে কাজ করে অনেক টাকা ইনকাম করা যায়, পড়াশোনা চালিয়ে দেওয়া যায়। ভাই সেদিন চলে গেছে, এখন আর ওদিন নেই। এখন বৈধভাবে থাকার কথা চিন্তা করেন। আমি এখানে আসছি, আমার বেতন অনেক কম। এখানে থাকার জন্যে আমার ভাড়া দিতে হতো প্রায় $468। তো এই টাকাটা দেওয়ার পরে আমার কাছে থাকতো মোটামুটি 250 একটু বেশি, ধরেন যে $280 মতন। সেইখানে আমার $150 থেকে $200 কখনো লাগতো না। $150 থেকে একটু বেশি হলে আমার সারা মাস গ্রোসারি কেনাকাটা সব চলে যেত। আমার কোনো অন্য অভ্যাস নাই যে বারে যাব ড্রিঙ্কস করব, কিংবা সিগারেটই বলেন বা কফি বলেন, এর কোনো কিছুই আমি চা কফি কোনো কিছুই আমি খাই না। তো আমার শুধু দৈনন্দিন যে খাওয়া দাওয়া এইটুকুই। আর বাইরে যে ঘুরতে যাব সেটা মাঝে মধ্যে বাস ভাড়া করে $3 বাস ভাড়া করলে পুরো 24 ঘন্টার জন্য ফ্রি। এমনকি ফেরি আছে একটা, সেটাতেও ফ্রি। তো আমার ওতেই আমি আমার ক্যামেরা নিয়ে এদিক ওদিক যাই, ঘুরে ফিরে আসছি, এইটুকুই। আমার অন্য কারোর সঙ্গে তেমন দূরে কোথাও যাব একসঙ্গে সবাই মিলে পিকনিকের মতন এরকম তেমন কিছু আমি কখনো করি নাই। খুব মাঝে মধ্যে 2-1 কয়েকদিন আগে একটা চিড়িয়াখানাতে গেছিলাম এরকম। তো যেখানেই যান বাইরে গেলে মোটামুটি $50 নিজের পকেটের থেকে যাবে। তো যদি ইনকাম কারো কম হয়ে থাকে, আর এটা নির্ভর করে, আমার এখানে ডরমিটরির ভাড়া $468, কিন্তু অন্য জায়গায় আরও ভাড়া কম হতে পারে বা আরও বেশি হতে পারে। তারপর আমি আমার নিজের রান্না নিজে করে খাই। অন্য জায়গাতে আপনার কিনে খাওয়া লাগতে পারে ক্যান্টিনের থেকে। যদি কিনে খান সেই ক্ষেত্রে আমি যা $200 দিয়ে মাত্র চলতেছি, ওখানে আপনার লাগতে পারে $400, $500। যেখানে হচ্ছে লেবার কস্ট অনেক বেশি। তো বাজার একজন করে দিচ্ছে, একজন রান্না করতেছে, একজন সার্ভ করতেছে, যারা মানে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। এর জন্যে এদের ওই খাবার কেনাতে যা খরচ তার থেকে এই লেবার কস্টে আরও প্রায় 2 গুণ 3 গুণ টাকা বেশি চলে যায়। এই কারণে যদি আপনাকে বাধ্য করা হয় যে আপনাকে কোনো ক্যান্টিনে খাওয়া লাগবে, তাহলে আপনার খরচ পড়ে যাবে 2-3 গুণ বেশি। এই সব হিসাব করবেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন ডরমিটরিতে থাকতেছেন, সেই সমস্ত লোকজনের সঙ্গে আলোচনা করে তারপরে আপনি হিসাব করবেন যে আপনার ডেফিসিট কত আছে, আপনার বেতন কত পাবেন, সব ঠিকঠাক মতন হিসাব করে দেখবেন যে আপনার চলবে কিনা। সঙ্গে যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে একজন চলতে যত টাকা লাগে, 2 জন চলতে স্বাভাবিক তার থেকে ডবল টাকা লাগবে। সঙ্গে যদি একটা বাচ্চা থাকে তাহলে একটা অ্যাডাল্টের যা লাগে তার থেকে আরও অনেক বেশি টাকা লাগে একজন বাচ্চা লালন পালন করতে। এই এখন তাছাড়া একটা সুবিধা আছে, একটা বাচ্চা যদি হয় তাহলে তাকে যদি আপনি সেই কী বলে ট্যাক্সের একটা সুবিধা পাওয়া যায়, $2500 পর্যন্ত ইনসেন্টিভ দেয় আর কি, যদি বাচ্চা হয়ে থাকে আর কি। আর বাংলাদেশিদের জন্য ট্যাক্সের একটা বিষয় একটা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের একটা ট্যাক্স ট্রিটি আছে ইউএসের সঙ্গে। তো $8000 পর্যন্ত আমরা যদি ইনকাম করে থাকি তাহলে আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না। তো যদি আপনি ধরেন যে বছরে আপনার বেতন হলো গিয়া $18,000, $8,000 বাদ বাকি $10,000 আপনার ট্যাক্স দিবেন। এরপরের বিষয়, পড়াশুনো রিলেটেড যদি কোনো খরচ হয়ে থাকে এক্সট্রা, যেমন আপনার প্রেজেন্টেশন দিতে হবে কোনো কিছু, আর আমার ক্ষেত্রে আমাকে একটা শর্ট ফিল্ম বানায় জমা দিতে হবে, সেই ক্ষেত্রে যদি আমার $2,000 $3,000 লেগে যায়, সে টাকাটা আমার নিজের পকেটের থেকে দিতে হবে। আর এখানে 9টা মাস কষ্ট করে চলতে পারলে লিগালি সব থেকে যে বড় সুবিধা সেটা হলো যারা মাস্টার্স বা পিএইচডি করার জন্য আসতেছেন, আমরা যারা মাস্টার্সে পড়ি তারা ইন্টার্নশিপ নাম করে একটা কোর্স নিয়ে তারপর আমি বাইরে আমারই ফিল্ড রিলেটেড একটা জব আমি করতে পারবো। 40 আওয়ার্স পার
উইক, সেটা হচ্ছে ফুল টাইম জব। সামারের ক্ষেত্রে হলে তো আমার অন্য কোনো জব যেহেতু নাই, সেক্ষেত্রে আমি 40 আওয়ার্স ফুল টাইমই আমি সেই জবটা করতে পারবো। সেক্ষেত্রে দেখা গেলো যে এই সময়টাতে অনেক টাকা আমি ইনকাম করতে পারি। আর যারা পিএইচডি, তারা শুধু ইন্টার্নশিপ তারা করতে পারবে না, তারা শুধু টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিলে করতে পারবে। আর সাধারণত এখানে যখন আপনি 9 মাস, প্রথম 9 মাস আপনি পড়াশোনা করবেন, এই সময়ে অন্য কোনো কাজ আসলে বাইরে করা যায় না। আর অন্য ধরেন এরকম যদি কেউ ট্যালেন্টেড অন্য কোনো কিছুতে থেকে থাকেন, কেউ অনলাইনে কি বলে যে ফাইবার নাকি আছে একটা, তারপরে আপওয়ার্ক, এই ধরনের কত কিছু আছে। তো এইগুলোতে বাংলাদেশি অ্যাড্রেস দেওয়া থাকা অবস্থায় যদি আপনি কোনো কিছু করেন, ধরেন ওইটার সঙ্গে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, বাংলাদেশের ঠিকানা দেওয়া এবং আপনার নিজের নাম, নিজের ইমেল অ্যাড্রেস এইভাবে ব্যবহার যদি করে থাকেন, তাহলে আমার এইভাবে আসলে নলেজ নেই, কারণ আমি নিজে তো এরকম কোনো কিছু করি নাই। কিন্তু একটা সেফ বিষয় যে আপনার আমেরিকান কোনো কিছু দিলে সেক্ষেত্রে ইনকাম রিলেটেড কিছু হলেই আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেওয়া লাগবে। সেক্ষেত্রে যদি আপনার বাংলাদেশে কোনো কিছু হয়, তাহলে বাংলাদেশের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিবেন, সেটা আপনার বাংলাদেশের গভর্নমেন্টের ইস্যু। গভর্নমেন্ট সেখানে তেমন কোনো কিছু আমাদের তো খোঁজও নিতে কেউ আসে না। আর এইখানে যদি আপনি কোনো কিছু ইনকাম করে থাকেন, যখন আপনি গ্রিন কার্ড নিতে যাবেন, অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনি সমস্ত সোশ্যাল সিকিউরিটি রিলেটেড যা যা ইনকাম সোর্স আপনার ছিল, যা যা আপনার ইনকাম করে রাখছেন, তার সব ট্যাক্স আপনি বুঝাইয়ে দিছেন কিনা। যদি আপনার গাড়ি যদি এখানে চালায় থাকেন, যদি কোথাও একটা রেড সিগন্যাল ব্রেক করে থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনার কোনো জরিমানা হয়ে থাকে কিংবা কোনো টিকিট খেয়ে থাকেন, এই রিলেটেড যা যা কিছু আছে সব যদি পে করে না থাকেন, এবং পে করা শুধু না, এই সমস্ত কিছু আপনাকে বলতে হবে, সাবমিট করতে হবে যে আমি এখানে এখানে টাকা ইনকাম করছিলাম, এই ট্যাক্সগুলো আমি দিছি, এবং এখানে এখানে টিকিট খাইছিলাম সেইগুলো আমি দিছি। তো এতখানি ট্রান্সপারেন্ট হয়ে আপনাকে চলতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যদি ওই রকম আউটসোর্সিংয়ের কোনো কাজ করে থাকেন ভালো, কিন্তু আমেরিকান অ্যাড্রেস দিয়ে না, আপনাকে করতে হবে সেটা বাংলাদেশের সমস্ত ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে, এবং বাংলাদেশের ব্যাংকের সঙ্গে আপনার যে টাকা ইনকাম সেটা সেখানে হবে, এখানে হবে না। আগেও এই কথা আমি বলছি যে আমার বাইরে গিয়ে কাজ করার কোনো আগ্রহ নাই। এখন হচ্ছে ট্রাম্প আসার পরে এমন অবস্থা হয়েছে যে আমি যা করতাম না, সবাই সেটা এখন বাধ্য হয়ে করতেছে না, বাধ্য হয়েছে আর কি, ঠান্ডা হয়ে ঘরে বসে থাকার জন্য। আর আগে যারা ইনকাম করতো তাদের লাইফস্টাইল তো অনেকটাই বেড়ে গেছে, তারা এদিকে ওদিকে ঘুরতে যায়, অনেকে গাড়ি কিনে ফেলছে। গাড়ির আরেকটা মজার বিষয় বলি, ধরেন যে আমি $5,000 দিয়ে একটা গাড়ি কিনলাম, ওই গাড়ির ইন্স্যুরেন্স প্রতি মাসে যদি শুধু লায়াবিলিটি ইন্স্যুরেন্স নেই, তাহলেও আমি যেহেতু নতুন এখানে ড্রাইভিং লাইসেন্স পাইছি, যেহেতু প্রথমবার গাড়ি কিনছি, যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে আমার কাছ থেকে সাধারণত তারা $200 বা তার থেকে একটু কম, ধরেন 150 নিচে কেউ আমাকে দিবে না। $150 আমার লাগবেই, সে একটা, তাও শুধু লায়াবিলিটি, মানে ইন্স্যুরেন্স লায়াবিলিটি হচ্ছে গিয়া আমি যদি একটা গাড়িতে লাগাই দিই, তাহলে ওই গাড়ির যা ক্ষয়ক্ষতি হলো সেই ইন্স্যুরেন্স কোম্পানি তাকে সেই টাকাগুলো দিবে। আমার গাড়ির যা হলো আমাকে কোনো সারাবানা টাকা পয়সা দিবে না তারা। এই তো, আর যদি অন্য ইন্স্যুরেন্স করতে চাই যে আমার গাড়ির খরচও দিবে, তাছাড়া আমার কোনো ক্ষয়ক্ষতি হলে তাও দিবে, তাহলে সেই একটা পুরনো $5,000 গাড়ি, তার ইন্স্যুরেন্স হয়ে যেতে পারে $350। তাহলে চিন্তা করেন যে যারা গাড়ি কিনছে তারা যদি লায়াবিলিটিও নিয়ে থাকে, তাহলে ধরলাম লায়াবিলিটি নিচ্ছে, তাহলে প্রতি মাসে $150 করে তার দেওয়া লাগে। এখন তো তার কোনো ইনকাম নাই, হয় তার গাড়ি এই মুহূর্তে বিক্রি করে দেওয়া লাগবে, আর তা না হলে ওই প্রতি মাসে মাসে তার তেলের টাকা এটা ওটা বাদ দিলাম, তার $150 এমনি এমনি দেওয়া লাগবে। তার যদি ইনকাম না থাকে তাহলে সে কোত্থেকে দিবে? তো যারা বাইরে এভাবে কাজ করছে তারা এখন অনেক রকমের আর কি মানসিক বিভ্রান্তিতে আছে, এইটুকু আমি বলতে পারি। যে দেশে আসবেন, যে দেশে যাবেন, সেই দেশের আইন কানুনকে যদি একটু সম্মান দিয়ে শ্রদ্ধা করে না চলেন, তাহলে আপনি তো নিজের কাছে নিজেই ছোট হয়ে থাকলেন। আর এর থেকে ভালো কিছু অন্য আরও ভালোভাবে বোঝানোর মতন আমার ক্ষমতা নাই, কিন্তু নিজের মনের কাছে সাফ থাকা যা জরুরি, এইটা আমার কাছে মনে হয়। এটা বাকিটা আপনার বিষয়। আর ভালো কি মন্দ আমেরিকাতে যদি একটা স্বাভাবিকভাবে বলি, এমন কোনো লোক আছে বাংলাদেশে, সে যত বড় বিজনেসম্যান, যেমনই ধরেন আপনাদের গভর্নমেন্টেরও যদি কোনো লোক হয়ে থাকে, তাকে যদি দেওয়া হয় যে আমেরিকান সিটিজেনশিপ দেবো, এখানে যা আছে ছেড়ে ছুড়ে আপনি চলে যাবেন, এমন কেউ আছে যে আসবে না, যে আমেরিকান সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করবে না? হাতে গোনা কয়েকজন বিশাল বিশাল বড় লোক মালিকের কথা বাদ দিলাম, যাদের অলরেডি এখানে সেট আপ আছে। এই ছাড়া বাকি সাধারণ যত লোকজন আছে, এদের মানে সব ছেড়ে দিয়ে সে আমেরিকা সিটিজেনশিপ দিয়ে মানে অ্যাকসেপ্ট করে এখানে চলে আসে। তো এই জন্যে যারা
কোশ্চেন করতেছেন যে আমেরিকা যাওয়াটা চুজ করাটা এই মুহূর্তে ঠিক হবে কি না, তাদের মাথায় শুধু ধান্দা এইটাই যে আমেরিকায় এসে 2 নাম্বারই অন্য কোনো উপায়ে আন্ডার দ্য টেবল কাজ করে পয়সা ইনকাম করতে পারবেন কি না। তাদের প্রশ্নের উত্তর হলো এই মুহূর্তে পয়সা ইনকাম করতে পারবেন না, বাকি সিদ্ধান্ত এখন আপনার। আর যদি কেউ পড়াশোনা করে স্কলারশিপ নিয়ে এখানে স্বাভাবিকভাবে আসতে চাচ্ছেন যে এখানে কিছু করবেন, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা নিয়ে দ্বিতীয় কোনো কথা নেই। আসবেন কি আসবেন না এ নিয়ে মনের মধ্যে সন্দেহ আসার কোনো প্রশ্ন ওঠে না। এখানে আসার আগ্রহ থাকলে সেইভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে কাজ করতে হবে। যদি আপনার সমস্ত কিছু ভালো থাকে, তার সঙ্গে যদি আপনার কপালও ভালো থাকে, তারপরে আপনি ভিসা পাবেন, আমেরিকা চলে আসবেন। কষ্ট কিছুদিন হইতেই পারে, এটা স্বাভাবিক। আসবেন আর রাজার হালে চলবেন এরকম তো এখানে বড় বড় প্রফেসরও আছে, তাদেরও কষ্ট হয়ে যায় চলতে। আমাদেরই বাংলাদেশের একজন প্রফেসর আছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে, সে এখন একটা ভাঙড়ি গাড়ি নিয়ে চলে, কিন্তু সে চাইলে যে লাইফস্টাইল চেঞ্জ করতে পারে না এমন না। সে চাইলেই সে যা ইনকাম করে তা দিয়ে আরও ভালো গাড়ি কিনতে পারে, কিন্তু তারা সেভ করতেছে তাদের ভবিষ্যৎ প্রজন্মরে আরও ভালোভাবে দাঁড় করানোর জন্য। তো এটা নির্ভর করে প্রত্যেকের লাইফস্টাইলের উপরে, কে সুখ চুজ করবে আর কেউ কষ্টের মধ্যে দিয়ে নিজে সেভ করে এরপরে আরও বড় কিছু ভবিষ্যতের জন্য তারা রেখে যাচ্ছে, এই আর কি। তো এই অভিজ্ঞতাটুকু বলতে পারি যে আমি যেহেতু বাইরে কোনো কাজ করতে যাইনি, আমার জন্যে পার্সোনালি ট্রাম্প আসুক বা তার আগে যে প্রেসিডেন্ট ছিল, আমার জন্য পার্সোনালি এর কোনো পার্থক্য না, আমি কোনো কিছুই টের পাইনি।